সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। অনেকদিন যাবত তোমাদের সাথে দেখা হয় না, ক্লাসে কথা হয় না। তো এই করোনা পরিস্থিতির কারণে আমাদের একাডেমিক ক্লাস বন্ধ রয়েছে সারা বাংলাদেশে। তোমরা জানো, পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তোবা আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব। তাই বলে কি আমাদের লেখাপড়া বন্ধ থাকবে? না, আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অনলাইন ক্লাস করতে পারি। ঠিক এই বিষয়টি মাথায় রেখে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই অনলাইন ক্লাসসমূহ তোমরা যদি নিয়মিত ফলো করো, আশা করি তোমাদের ক্লাসরুমের একাডেমিক পড়া অনেকটাই কভার হয়ে যাবে। যা হোক, আর কথা বাড়াই না, চলো আমরা ক্লাসে চলে যাই। শুরুতেই ক্লাস শুরু করার পূর্বেই তোমাদেরকে একটু সচেতন করি। এই বিষয়টা তোমরা সবাই জানো, এই ভাইরাসটি একটি ছোঁয়াচে। হাঁচি, কাশি, মানুষের সংস্পর্শে এই ভাইরাসটি একজন আরেকজনকে সংক্রামিত করতে পারে। অর্থাৎ একজন সংক্রামিত ব্যক্তি থেকে আরেকজন ভালো সুস্থ ব্যক্তি সংক্রামিত হতে পারে। তবে একটি ব্যাপার হচ্ছে, তোমার হাতেই কিন্তু তোমার সুরক্ষা রয়েছে। আশা করি ব্যাপারটি আর বিশ্লেষণ করব না, তোমরা ইতিমধ্যে জেনেছ এবং সেই অনুযায়ী তোমরা সবাই নিয়মিত এই বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিধিগুলি তোমরা মেনে চলবে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে একদম বের হবে না। পাশাপাশি মাস্ক ব্যবহার করবে, আর হ্যান্ড গ্লাভস যদি ব্যবহার করতে পারো আরো ভালো। বাইরে যদি যাও, বাসায় ফিরে ভালো করে হাত সাবান দিয়ে ধুবে এবং অবশ্যই অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। আমি আশা করতেছি আমরা সবাই ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন হয়তোবা তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে নয়, সরাসরি একাডেমিক ক্লাসে তোমাদের সাথে কথা হবে। যা হোক, চলো আমরা শুরু করি। আজকে এই অনলাইন ক্লাসে তোমরা জানো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমরা আজকে পড়ব চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের নামটি হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই চ্যাপ্টারটি অনেকগুলো টপিক রয়েছে। আমরা ছবিযুক্ত করা, ওয়েব পেজে ছবিযুক্ত করা এবং হাইপারলিংক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমি চেষ্টা করব তোমাদের কাছে এই ছবিযুক্ত করা এবং হাইপারলিংক উপস্থাপন করার জন্য তথ্যীয় এবং ব্যবহারিক ভিত্তিতে। অর্থাৎ আজকের ক্লাসটি আমাদের তথ্যীয় প্লাস ব্যবহারিক উভয় দিক থেকেই কার্যকরী হবে। আশা করি শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি ফলো করবে। ও সবার আগে একটি কথা, আমাদের এই অনলাইন ক্লাসের জন্য আমাদের নির্দিষ্ট একটি ফেসবুক পেজ রয়েছে। তোমরা সবাই দেখতে পারতেছ, আমি লেজার পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে facebook.com/ssnic.onlineclass। আমরা সবাই ফেসবুক চালাতে পারি মোটামুটি। যা হোক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের থেকেও তোমরা বেশি এক্সপার্ট। এটাই নতুন প্রজন্মের বৈশিষ্ট্য, এটাই ডিজিটাল বাংলাদেশের বৈশিষ্ট্য এবং এটাই হওয়া উচিত। যা হোক, তোমরা সবাই ফেসবুকে এই SSNIC. আমি আবারও বলতেছি SSNIC.onlineclass এই শব্দটি লিখে সার্চ দিবে, দেখবে একটি পেজ আসবে। এই পেজটিতে তোমরা লাইক দিয়ে ফলো করতে পারো এবং আমাদের এখন থেকে নিয়মিত অনলাইন ক্লাসসমূহ এই পেজে দেওয়া হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি। যা হোক, আবারও বলতেছি, আজকে আমাদের পড়ার বিষয় ছিল ওয়েব পেজে ছবি যুক্ত করা এবং ছবির বিভিন্ন ব্যবহার। পাশাপাশি আমরা হাইপারলিংকটি দেখব। শুধু তাই নয়, আমরা এটি প্র্যাকটিক্যালি দেখারও চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। শুরুতেই আমি তোমাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, একটু খেয়াল করো। ছবি দুটো কি দেখতে পাচ্ছি? বাম দিকে কিছু পেজ
এবং এই ডান দিকে কি একটি বিশ্বের ছবি। এই বিশ্বকে চারদিক থেকে এই বিভিন্ন পেজ সমূহ কি ঘিরে আছে। তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি। আমি বোঝাচ্ছি এই সমস্ত বিশ্বটা এখন কি বিভিন্ন তথ্যের মধ্যে আবদ্ধ হয়ে আছে। আমরা কি দেখতে পাচ্ছি তথ্যগুলো? হ্যাঁ, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইন্টারনেট প্রযুক্তিটি ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েবসাইটের ওয়েব পেজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য কি পেয়ে থাকি। এই তথ্য বিভিন্ন প্রকার হতে পারে। একটি ভিডিও একটি তথ্য হতে পারে, কিছু লেখা একটি তথ্য হতে পারে, কিছু ছবি তথ্য হতে পারে। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি হচ্ছে একটি ওয়েব পেজে ছবি যুক্ত করা। আমি আবারও বলছি, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টি হচ্ছে ওয়েব পেজে ছবি যুক্ত করা। চলো নেক্সট স্লাইডে যাই। আমরা দেখতে পারতেছি এখানে একটি হেডিং দেওয়া আছে ওয়েব পেজ এবং ওয়েবসাইট। আমি একটু প্রারম্ভিক আলোচনা করে নিই ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি। কি দেখতে পারতেছি আমরা বাম দিকে একটি চিত্রে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে, এটি একটি ওয়েব পেজ। এটি কি একটি ওয়েব পেজ। এই পেজে বিভিন্ন ধরনের কি আছে তথ্য রয়েছে এবং এরূপ এক বা একাধিক পেজগুলোর সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। চলো আমরা একটু সংজ্ঞায় আসি। ইন্টারনেট তথা ওয়েবে, একটু আগেই আমি এই প্রযুক্তির ইন্টারনেট শব্দটি ব্যবহার করেছি। এই ইন্টারনেটকে আমরা এখন ওয়েবও বলতে পারি, কারণ ইন্টারনেটের প্রায় শতকরা ৯৯% অংশই এখন ওয়েবসাইট দখল করে আছে। তাহলে ওয়েবসাইটে কি থাকে একটু আগে বলেছি ওয়েব পেজ। আসো আমরা সংজ্ঞায় যাই। ইন্টারনেট তথা ওয়েবে তথ্য, কি কি ধরনের তথ্য থাকতে পারে? লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি। সম্মিলিত কি থাকে? পেজ থাকে বা পেজ রাখা যায়। কোথায় রাখা যায়? ইন্টারনেটে। এবং ইন্টারনেটে এই তথ্যগুলো কি বিভিন্ন পেজে সংরক্ষিত অবস্থায় থাকে। এরূপ কি পেজকে, তথ্য রাখার পেজকে আমরা কি বলবো? ওয়েব পেজ। আর এরূপ এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা কি বলবো? ওয়েবসাইট। যাও তোমরা এই ওয়েব পেজ এবং ওয়েবসাইটের সংজ্ঞাটি নোট করে নিতে পারো। পরীক্ষায় আসলে এটা ইনশাল্লাহ তুমি যদি লিখো ভালো। কেন বলেছি ভালো? কারণ এখানে আমি চেষ্টা করেছি যে এই ওয়েব পেজ এবং ওয়েবসাইট এই দুটো বিষয়কে কি সৃজনশীল পদ্ধতিতে প্রকাশ করার জন্য। ঠিক আছে, ওকে নেক্সট। আমরা বাম দিকে দেখতে পারতেছি একটা হেডিং HTML এর ট্যাগের ধারণা। আমি আর আজকে ট্যাগ নিয়ে কথা বলবো না, তোমরা সবাই ট্যাগ কি এটা জানো। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে সংযুক্তি করা। HTML ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ অংশই হচ্ছে ট্যাগ। আর এই HTML ওয়েব পেজ তথা HTML ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন কোনো ছবি যুক্ত করতে চাই তখন আমার ব্যবহৃত হবে ইমেজ ট্যাগ। তাহলে আমি যদি এক বাক্যে বলি যে ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? ইমেজ ট্যাগ। এখানে অনেকে বলে IMG ট্যাগ। আসলে IMG হচ্ছে শর্ট ফর্ম। আমি যখন কোড লিখবো, HTML কোড লিখবো, তখন আমি লিখবো IMG, কিন্তু আমি যখন বলবো তখন আমি বলবো ইমেজ ট্যাগ। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের একটি প্র্যাকটিক্যাল রয়েছে 25 নম্বরে, সেখানে ভাইবা রয়েছে। ওই ভাইবাতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, তুমি যদি বলো IMG ট্যাগ, হলো না, বলতে হবে অবশ্যই কি ইমেজ ট্যাগ। যেমন ওয়েব পেজে যদি আমি কোনো লেখা শিরোনাম বা হেডিং আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করি হেডিং ট্যাগ।
কিন্তু অনেকে বলে H1 ট্যাগ। কোনো লেখাকে যদি প্যারাগ্রাফ আকারে প্রকাশ করতে চাই তখন আমাদের ব্যবহার করতে হবে প্যারাগ্রাফ ট্যাগ। কিন্তু আমরা লেখার সময় প্যারাগ্রাফ শব্দটি লিখি না, আমরা লিখি পি। কারণ আমরা জানি শুধু HTML না, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজই হচ্ছে কি কোড ল্যাঙ্গুয়েজ। আর কোড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে কোড মানে কি সংক্ষিপ্ত বিষয়, কি সংক্ষিপ্ত বিষয়। তাই এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা নেক্সট। আমরা ওয়েব পেজকে সুন্দর এবং সহজবোধ্য করার জন্য ওয়েব পেজে বিভিন্ন প্রকার চিত্র বা ছবি যুক্ত করি। কি সেন্টেন্সটি কি ছিল? যে আমরা ওয়েব পেজকে সুন্দর করার জন্য এবং সহজবোধ্য করার জন্য, যেমন একটু খেয়াল করো, আমরা একটি ওয়েবসাইটে ঢুকেছি, যে ওয়েবসাইটে বিভিন্ন ফলের তালিকা দেওয়া আছে। আমরা কি করলাম, যদি দেখি যে একটি ওয়েবসাইটের একটি ওয়েব পেজে শুধু ফলের তালিকা দেওয়া আছে এবং অন্য একটি ওয়েবসাইটের অন্য একটি ওয়েব পেজে কি ফলের তালিকার পাশাপাশি কি ছবিও দেওয়া আছে, তাহলে কোন পেজটি সুন্দর এবং সহজবোধ্য? অবশ্যই দ্বিতীয়টি। তাহলে আমি বলতে পারি যে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে, কি প্রশ্ন? যে ওয়েব পেজে ছবি যুক্ত করা বা ওয়েব পেজে ছবির ব্যবহার। তাহলে আমরা এই বাক্যটি আমরা লিখতে পারি কি, যে আমরা ওয়েব পেজকে সুন্দর এবং সহজবোধ্য করার জন্য ওয়েব পেজে বিভিন্ন প্রকার কি চিত্র বা ছবি কি করতে পারি, সংযুক্ত করি বা সংযুক্ত করতে পারি। যাও, এই HTML ল্যাঙ্গুয়েজের কোনো চিত্র বা ছবি যুক্ত করার জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। একটু খেয়াল করো, কি ট্যাগ? ইমেজ ট্যাগ। কিন্তু আমরা লেখার সময় লিখবো কি IMG ট্যাগ, যেহেতু HTML কি একটি কোড ল্যাঙ্গুয়েজ এবং HTML ল্যাঙ্গুয়েজের মূল বিষয় হচ্ছে ট্যাগ। আর ট্যাগের নামগুলি আসলে কোড ভাষায় লেখা হয়, অর্থাৎ ফুল ফর্ম লিখতে হয় না। তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিই, আমরা জানি একটি ট্যাগ তার দুইটি অংশ থাকতে পারে, একটি হচ্ছে ওপেনিং, আরেকটি কি ক্লোজিং। ঠিক আছে, সাধারণত এই যে সকল ট্যাগের দুটি অংশই থাকে তাকে বলে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আবার কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেই ট্যাগগুলিকে আমরা বলি এমটি ট্যাগ। ঠিক একইভাবে এই ছবি যুক্ত করার জন্য আমাদের যে ট্যাগ আমরা ব্যবহার করব এই ট্যাগটি হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটির কোনো কি নেই, ক্লোজিং ট্যাগ নেই। এই ট্যাগটি শুধু কি রয়েছে, ওপেনিং ট্যাগ। আসলে ছবি কি? ছবি হচ্ছে একটি ফাইল। আমরা নেক্সট স্লাইডে এই ছবি নিয়ে আলোচনা করি। যাও, তাহলে আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে ছবি যুক্ত করার সিনট্যাক্স। হোয়াট ডু ইউ মিন বাই সিনট্যাক্স? সিনট্যাক্স হচ্ছে নিয়ম রীতিনীতি। নিয়ম রীতিনীতি। এই যে আমরা ওয়েব পেজে ছবি যুক্ত করব, এই ছবি যুক্ত করার জন্য আমার একটি নিয়ম বা সিনট্যাক্স জানতে হবে। চলো আমরা ওয়েব পেজে ছবি যুক্ত করার সিনট্যাক্স দেখি। আমরা ডান দিকে দেখতে পেলাম যেখানে লেখা আছে কি এই IMG ট্যাগ, অর্থাৎ ইমেজ ট্যাগ, তারপর কি SRC, তারপর ডাবল ইনভার্টেড কমার ভিতর কি লেখা আছে URL, তারপর একটা কি ফ্রন্ট স্ল্যাশ, বলতে হবে ফ্রন্ট স্ল্যাশ, তারপর কি ওপেনিং ট্যাগের শেষ অংশ। এখন একটু খেয়াল করো, এই সিনট্যাক্সটা একটু খেয়াল করো। এখানে IMG হচ্ছে ট্যাগের নাম বা ট্যাগ, আর SRC কি? SRC বলতে বোঝাচ্ছে সোর্স। সোর্স শব্দের বাংলা অর্থ আমরা জানি উৎস। আসলে একটু আগে আমি একটি কথা বলেছি তোমাদেরকে যে ছবি মানেই হচ্ছে ফাইল। ছবি মানে কি? ফাইল। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, আমরা কম্পিউটার ব্যবহার করি, আমরা ল্যাপটপ ব্যবহার করি, আমরা ট্যাব ব্যবহার করি, এই যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে মেমোরি থাকে, আর মেমোরিতে থাকে তথ্য, আর তথ্যগুলো কি কি আকারে থাকে? ফাইল আকারে থাকে। যেমন তুমি ক্যামেরা দিয়ে একটি ছবি তুলেছো, এই ছবিটি তোমার মোবাইলের মেমোরিতে বা স্মার্টফোনের মেমোরিতে কি ছবি আকারে কি সংরক্ষিত হয়েছে? না, একটি ফাইল আকারে সংরক্ষিত হয়েছে, আর ওই ফাইলটি হচ্ছে ছবির ফাইল। তুমি একটি ভিডিও করেছো, তোমার কি স্মার্টফোনে এই ভিডিও যুক্ত হয়েছে? না, ভিডিও একটি ফাইল যুক্ত হয়েছে। এই ফাইলটি কি ধরনের ফাইল? ভিডিও ফাইল।
ঠিক একইভাবে একটি ওয়েব পেজে যখন আমি ছবি যুক্ত করব, ছবিটাও হচ্ছে একটি ফাইল। এই ফাইলটি আমরা এই এসআরসি অ্যাট্রিবিউট, মনে রাখবে যে কোনো ট্যাগের পর যদি ভিতরে কোনো কিছু লিখতে হয় তা অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হয়। হোয়াট ইউ মিন বাই অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য। আমি যদি সহজ ভাষায় একটি উদাহরণ দিই, যে অ্যাজ এ হিউম্যান আমার হাত রয়েছে, তাহলে হাত হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? হাত হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। এখন আমার এই হাত অ্যাট্রিবিউটের ভ্যালু কত? ভ্যালু মানে হচ্ছে মান। হাত যদি একটি অ্যাট্রিবিউট হয় তার মান হচ্ছে ট্রু, মানে আমার দুটো হাত রয়েছে। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমার এই বডিতে ফিঙ্গার বা হাতে আমার ফিঙ্গার রয়েছে, এই ফিঙ্গার যদি একটি অ্যাট্রিবিউট হয় তার ভ্যালু কত? 10, অর্থাৎ আমার হাতে 10টি ফিঙ্গার রয়েছে, আঙ্গুল রয়েছে। তার মানে আমি বলতে পারি এভরি অ্যাট্রিবিউট মাস্ট হ্যাভ ভ্যালু। প্রতিটা অ্যাট্রিবিউটের কি আছে? ভ্যালু আছে। ঠিক একইভাবে এসআরসি হচ্ছে একটি অ্যাট্রিবিউট, মানে বৈশিষ্ট্য। এই ইমেজ আইএমজি ট্যাগ, ইমেজ ট্যাগ, এটার বৈশিষ্ট্য, রাইট? আর এটার ভ্যালু অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার ভিতর, ভ্যালু সবসময় ডাবল ইনভার্টেড কমার ভিতর হয়। তোমাদের ইনশাল্লাহ সি প্রোগ্রামিং এর উপর যখন ক্লাস নেব তখনও দেখবে ডাবল ইনভার্টেড কমার ভিতর আমি ভ্যালু দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এই ওয়েব পেজ তৈরি করার সময় বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগগুলোতে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করব। ওই অ্যাট্রিবিউটগুলো কি ভ্যালু থাকবে, আর ওই ভ্যালু সব অবশ্যই আমাকে কি ডাবল ইনভাইটেড কোটের ভিতর লিখতে হবে। একটু খেয়াল করে দেখো, এই ডাবল ইনভাইটেড কোটের ভিতর আমি লিখেছি। এখন আসে ইউআরএল। ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমি আবারও বলছি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রিসোর্স বলতে এখানে কি বুঝতেছি? রিসোর্স বলতে আমি বুঝতেছি এখানে উপাদান। আমি যদি বলি ওয়েব পেজে আমি ছবি যুক্ত করতেছি, তাহলে এই ছবিটা হচ্ছে ওয়েব পেজের একটি কি উপাদান। ছবিটা কি ওয়েব পেজের একটি উপাদান। তার মানে এই উপাদানটা ভ্যালু হিসাবে ইউআরএল ব্যবহৃত হচ্ছে। উপাদানটার ভ্যালু হিসাবে কি ইউআরএল ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে ছবি যুক্ত করার সিনট্যাক্স হচ্ছে কি লেস দেন সাইন, অর্থাৎ ওপেনিং ট্যাগের শুরুর অংশ যেটা আমরা বলি, তারপর কি ইমেজ ট্যাগের কি আইএমজি লিখবো, অর্থাৎ আইএমজি তে বুঝাবে ইমেজ ট্যাগ, তারপর তার একটা অ্যাট্রিবিউট সোর্স। আমি সোর্স শব্দটি লিখবো না, আমি এসআরসি লিখবো। একটু আগে বলেছিলাম এইচটিএমএল সহ পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কোড ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সোর্স শব্দটি ব্যবহার করেছি, কিন্তু আমি যখন কোডিং করতেছি এইচটিএমএল তখন কিন্তু সোর্স লিখতেছি না, তখন আমি লিখতেছি এসআরসি। তাহলে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ সব পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। আর এই এসআরসিটা যদি একটা অ্যাট্রিবিউট হয় তার ভ্যালু অবশ্যই ডাবল ইনভার্টেড কমার ভিতর দিতে হবে এবং একটি ফ্রন্ট স্ল্যাশ। এখন একটু খেয়াল করো, এই ফ্রন্ট স্ল্যাশটা অনেকে দাও অনেকে দাও না। দিলে কি হয়, না দিলে কি হয়? তোমার দিলেও যা, না দিলেও তা। হ্যাঁ, তবে পার্থক্য রয়েছে, ভার্সনের পার্থক্য। আমাদের এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটিও বিভিন্ন ভার্সন কি বা সংস্করণ বিভিন্ন সময়ে এসেছে। সাম্প্রতিক সময়ে যে সংস্করণগুলো এসেছে ওই সংস্করণগুলোতে কি এই ইমেজ ট্যাগের শেষ দিকে ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করা হয়। তবে সাধারণত টেকনোলজির ইথিক্স অনুযায়ী কোনো একটি টেকনোলজি যদি পুরাতন হয়ে যায়, তবে ওই টেকনোলজিটি পুরাতন হলেও কি নতুন টেকনোলজির সাথে সামঞ্জস্য রাখা হয়। ঠিক একইভাবে ফ্রন্ট স্ল্যাশ না দিলেও আমার ছবি যুক্ত করা যাবে। ঠিক আছে, চলো আমরা যেহেতু ছবি যুক্ত করা সিনট্যাক্স আমরা জানলাম, এখন আমরা এই ওয়েব পেজে ছবি যুক্ত করা আমরা দেখব। তবে ছবি যুক্ত করার আগে একটু আগে আমি ফাইল এবং সম্পর্কে কথা বলেছি, এখন আমরা ফাইল এবং ফোল্ডার সম্পর্কে ধারণা নিব। শুরুতে আমরা ফাইল সম্পর্কে ধারণা নিব।
ফাইল কি একটু আগে আমি বলেছি যে কোনো মেমোরি ডিভাইসে আমরা যে তথ্যগুলো রাখি এই তথ্যগুলো ফাইল আকারে কি থাকে, সংরক্ষিত থাকে। একটি ফাইল হলো তথ্য যা বিভিন্ন প্রোগ্রামের নিকট কি গ্রহণযোগ্য। যেমন তুমি একটি ছবি তুলেছো, এই ছবিটি তোমার মেমোরিতে সেভ করা রয়েছে, ফাইন। এখন তুমি গ্যালারিতে গিয়ে ছবিটি দেখলে, কি দেখতে পারতেছি আমরা ছবিটি, তার মানে ছবির এই ফাইলটা কি গ্রহণযোগ্য, তোমার ডিভাইসের কাছে গ্রহণযোগ্য। সর্বোপরি এই ডিভাইসটা চলতেছে একটি প্রোগ্রামের মাধ্যমে। ওই যে গ্যালারি যে আমি দেখতেছি, ওই গ্যালারিটা একটা প্রোগ্রাম। আমার কি একটি ভিডিও রয়েছে, ভিডিওটি আমি প্লে করলাম, প্লে হলো, তার মানে ভিডিও প্লেয়ার লাগবে। ওই ভিডিও প্লেয়ারটি হচ্ছে কি একটি প্রোগ্রাম, আর এই ভিডিও ফাইলটি ওই প্রোগ্রামের নিকট কি গ্রহণযোগ্য। ঠিক একইভাবে একটি ফাইল হলো একটি তথ্য যা বিভিন্ন প্রোগ্রামের নিকট কি গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ অডিও, ভিডিও, ছবি ইত্যাদি। আর মনে রাখবে ফাইলের নামের শেষে এর ফরম্যাট টাইপ লেখা থাকে। ফরম্যাট কি? ফরম্যাট বলতে আমরা সাধারণত অনেকে বলি যে আমরা বলি না মেমোরি কার্ড ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই ফরম্যাট ওই ফরম্যাট নয়। কিছুদিন আগে একটি অ্যাডভার্টাইজ আমি দেখেছিলাম, বিজ্ঞাপন টিভিতে, টিন, যে এই টিন সেই টিন নয়, একটি হচ্ছে TIN, টিন, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি আইকন, তোমরা অনেকেই জানো। আবার আমরা ঘর তৈরি করার সময় আমরা উপরে টিন দিয়ে থাকি, তাহলে দুই টিন কি এক হলো? না। ঠিক একইভাবে ফরম্যাট, এই ফরম্যাট ওই ফরম্যাট এক নয়। এই ফরম্যাট হচ্ছে ধরন, এই ফরম্যাট কি ধরন, ক্লিয়ার? আর এই ফরম্যাটটাকে আমি বলি ফাইলের এক্সটেনশন। ফাইলের কি এক্সটেনশন, একটু পরে আমরা জানতে পারবো এক্সটেনশনটা কি, একটু খেয়াল করো। আমি এখন বিভিন্ন আইকন দেখাবো, তোমরা আইকনগুলোর সাথে সবাই আগে থেকেই পরিচিত, আবারও আজকে আমরা একটু পরিচিত হই। MP3 লেখা আছে, অর্থাৎ এইটা একটি অডিও ফাইল, রাইট? এটি একটি আইকন। JPG এগুলো হচ্ছে ছবির ফাইল। MP4 এটা হচ্ছে ভিডিও ফাইল। .docx এগুলো কি, এটা কি একটি ওয়ার্ড ফাইল, কি ওয়ার্ড প্রসেসিং ফাইল। .ppt এটা হচ্ছে প্রেজেন্টেশন ফাইল, যখন এখন তোমাদের যে আমি প্রেজেন্টেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে .pptx ফাইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। ঠিক একইভাবে এক্সেল ফাইল, ঠিক আছে, .txt ফাইল, একটু খেয়াল করো। .txt আমাদের মোবাইল ফোনে সবার মেসেজ থাকে, আমরা জানি বিভিন্ন ধরনের মেসেজ ইনবক্সে গেলে আমরা পাই, বা সেন্ড আইটেমে গেলে পাই। এই মেসেজগুলো বেসিক্যালি এই .txt এই ফাইল ফরম্যাটে থাকে। ফোল্ডার কি, চলো আমরা দেখি। আমরা যখন বিভিন্ন ডিভাইসের মেমোরিতে ঢুকি, দেখব ডিভাইসের তথ্যগুলো বা ফাইলগুলো কি মানে সারিবদ্ধভাবে বিভিন্ন ফোল্ডারে কি থাকে, সংরক্ষণ করা থাকে। যেমন ছবির জন্য ইমেজ ফোল্ডার, গানের জন্য MP3 ফোল্ডার, ভিডিওর জন্য ভিডিও ফোল্ডার। তা আসো আমরা এই ফোল্ডারের সংজ্ঞাটা আমরা একটু দেখি। কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে ফাইলসমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয়, কন্টেইনার, এখানে ফোল্ডারটাকে কন্টেইনার হিসেবে বলা হচ্ছে। কন্টেইনার মানে ধারক। আমরা অনেকে জানি কন্টেইনার মানে বলতে পারে কৌটা। কৌটার ভিতর যদি কোনো, যেমন ধরো সাপোজ আমি একটি কি বলে বিস্কিটের কৌটা কিনেছি, তাহলে আমার বিস্কিট গুলো কৌটার ভিতর আছে, আর এই কৌটাটাকে আমি বলছি কন্টেইনার। ঠিক একইভাবে আমার ফাইলগুলো কোথায় আছে, ফোল্ডারে আছে, তাহলে ফোল্ডারটাকে আমি কি বলবো, কন্টেইনার বলবো। তার মানে আমি বলতে পারি যে ফাইলসমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে কি বলে, ফোল্ডার বলে। যেমন আমরা আরেকটু উদাহরণ যদি যাই, যেমন আমরা ব্যাগে বই খাতা রাখি, আমরা ব্যাগে কি বই খাতা রাখি, তাহলে ব্যাগটা হলো কি আমার কন্টেইনার বা ফোল্ডার, আর বই খাতাগুলো হচ্ছে আমার ফাইল বা তথ্য। বই খাতাগুলো কি আমার ফাইল বা তথ্য। তাহলে বিভিন্ন ফাইল বা তথ্য আমরা কি বিভিন্ন ফোল্ডারে রেখে থাকি, ফাইন। এই নিচে তোমরা দুটো দেখতে পারতেছো আইকন, এই দুটো আইকন হচ্ছে ফোল্ডার আইকন। কিসের আইকন? ফোল্ডার আইকন। চলো নেক্সট স্লাইডে যাই। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় ছবির ফাইল। এই ছবির ফাইলের আমরা নেম এক্সটেনশন প্রথমে আমাদের জানতে হবে। ফাইন, .jpg, .jpeg, .jpg, .gif, .png,
bmp.tiff। সবগুলোর ব্যাখ্যা আসলে অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব না, অনেক লম্বা সময় লাগবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে 2-3টা ব্যাখ্যা দিচ্ছি যেগুলি আমরা কমন এই ফাইল ফরম্যাটগুলো আমরা ব্যবহার করি। আমরা মোবাইল ফোনে যে ছবি তুলি, এই ছবিগুলো বা বিভিন্ন ধরনের যে ছবি থাকে, ছবিগুলি হচ্ছে .jpg টাইপ। আমরা বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করে থাকি, যে অ্যানিমেশন হয়, এগুলি হচ্ছে জিআইএফ ফাইল। কি ফাইল? জিআইএফ ফাইল। আমরা স্ক্রিনশট নিয়ে থাকি স্মার্টফোনে, বা আমরা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারেরও আমরা স্ক্রিনশট নিতে পারি। ওই স্ক্রিনশটগুলো ফাইল ফরম্যাট হচ্ছে .png। ঠিক আছে, তা আসো আমরা একটি উদাহরণ দিই। ধরি ফ্লাওয়ার নামক কোনো ছবির ফাইল, একটি ছবি আমি তুলেছি, এই ছবিটির নাম হচ্ছে ফ্লাওয়ার। তাহলে এই ছবির ফাইলটি কি কি হতে পারে? flower.jpg হতে পারে, flower.jpeg হতে পারে, flower.jpg হতে পারে, flower.gif হতে পারে, flower.png হতে পারে, flower.bnp হতে পারে, flower.tiff হতে পারে। আসলে অনেকে এখানে হয়তো একটু অধৈর্য হয়ে গেছে যে স্যার ক্লাসটা একটু লম্বা করছে। আমি ইচ্ছা করে লম্বা করছি, আসলে আমি একটু ভিতরে যেতে চাচ্ছি। আর আমার ক্লাসেও তোমরা জানো যে একটা জিনিস একটু বিস্তারিত আমি ডেলিভারি দিতে পছন্দ করি, আমরা সবাই এটা চেষ্টা করি। ঠিক আছে, আর এই HTML বা কোডিং এর ক্ষেত্রে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। বিস্তারিত এই কারণে বলছি যে এখন এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি শুধু তোমাদেরকে টপিকটা কভার করব না, আমি চেষ্টা করব আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমার যদি ফলো করো, তোমার কি বলে এমসিকিউ, সিকিউ এর 2-3টা অংশ, যেমন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, প্লাস আমি চেষ্টা করব শেষের দিকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য, যাতে প্র্যাকটিক্যালও তোমাদের এটা কাজ হয়। ঠিক আছে, এর জন্য আমি একটু ডিটেলসে ক্লাসটি নিচ্ছি। যা হোক, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। একটু আগের স্লাইডে যাই। তাহলে একটি ছবি ফাইলের নেম এক্সটেনশন আমরা পড়তেছিলাম। তাহলে ছবির ফাইলটির নাম কি? ফ্লাওয়ার। আর তার এই নেম এক্সটেনশন গুলো আমরা দেখলে বুঝবো যে এটা হচ্ছে ছবির ফাইল। তাহলে আমরা যদি কোনো ফাইলের পর .gif, .jpg, .jpeg, .png, .bmp, .ttf এই ধরনের কোনো ফরম্যাট থাকে, তাহলে আমরা কি বুঝবো এটা ছবির ফাইল। যেমন তুমি একটি ভিডিও করেছো, এই ভিডিওটি কি? ভিডিও ফাইলটির নাম হচ্ছে ধরো মাই ভিডিও, তাহলে এখানে হতে পারে myvideo.mp4। দেখবা তোমার মোবাইলে কিন্তু এই ধরনের ফাইল টাইপ রয়েছে, মাই ভিডিও ডট কি বলে এমপিজি, মাই ভিডিও কি .avi। ঠিক আছে, তো এই বিভিন্ন ফাইলের নেম এক্সটেনশন দেখে আমরা বলতে পারি যে ফাইলটা কি ধরনের। তাহলে আমার যদি পরীক্ষায় কোনো ফাইলের নাম দেওয়া থাকে, ধরো একটা ফাইলের নাম দেওয়ার শেষে ডট দিয়ে জেপিজি বা gif.png, তাহলে আমি বুঝবো এটা ছবির ফাইল। ঠিক আছে, আর ফাইলগুলো কি ফোল্ডারে থাকতে পারে, আর ফোল্ডারেই থাকে সাধারণত। চলো নেক্সট স্লাইডে যাই। আমরা ওয়েব পেজে ছবি যুক্ত করার আগে একটু তোমাদেরকে, অনেকে এটা জানো তবুও জাস্ট একটু মনে করিয়ে দেওয়া যে ওয়েব পেজের মৌলিক কাঠামো। আমি মৌলিক কাঠামোটা তোমাদেরকে ক্লাসেও ব্যাখ্যা করি, আজকেও আবার রিপিট করতেছি। আমি শান্ত ক্লাসে একটু মজা করে বলি, আজকেও বলতেছি যে মৌলিক কি, যে আমি হিউম্যান হিসেবে আমার মৌলিক কি? আমার হিউম্যান হিসেবে আমার মৌলিক হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে কি হোল বডি। ঠিক একইভাবে একটি ওয়েব পেজেরও 2টি মৌলিক অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, একটা কি বডি অংশ। ঠিক আছে, একটি কি হেড অংশ, একটি কি বডি অংশ। অর্থাৎ একটি ওয়েব পেজের সম্পূর্ণ কোড বা প্রোগ্রামটিকে কয়েকটি সেকশনে ভাগ করা যায়, আর একটি ওয়েব পেজের মূলত 2টি অংশ থাকে। তো একটি HTML কোড বা প্রোগ্রামকে আমি কয়েকটি অংশে ভাগ করতে পারি। কিরকম? আমি একটি ওয়েব পেজে ছবি যুক্ত করতে পারি, একটা অংশ। একটা ওয়েব পেজে আমি ভিডিও যুক্ত করতে পারি, এটা একটা অংশ। আমি একটি প্যারাগ্রাফ দিতে পারি, এটা একটা অংশ। কিন্তু যাই করি না কেন, একটা ওয়েব পেজে 2টা মৌলিক অংশ থাকবে, একটি হচ্ছে হেড, একটি বডি। আর এখানে ইম্পর্টেন্ট সব বিষয়টা হচ্ছে যে আমরা ওয়েব পেজে যা দেখি সব বডির অংশ। কার অংশ? বডি পার্টের অংশ। অর্থাৎ আমরা যদি একটি ওয়েব পেজের মৌলিক কাঠামো যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে HTML শুরু, HTML শেষ।
এটা দ্বারা বুঝাবে যে HTML এর বডি অংশ শুরু, সরি, HTML ডকুমেন্টটি শুরু এবং কি শেষ। এগুলি হচ্ছে ট্যাগ, বিভিন্ন ধরনের কি ট্যাগ। ক্লিয়ার? তো তোমরা এই পেজটা একটু ভালো করে দেখে নাও, পরবর্তী স্লাইডে যখন আমি যাব তখন আমার ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট 3 or 5 সেকেন্ড আমি স্লাইডটি তোমাদের জন্য পুশ করে রাখছি। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা নেক্সট স্লাইডে এই ওয়েব পেজের মৌলিক কাঠামোটা, এই যে বিস্তারিত এই বিষয়গুলি আছে, এই বিষয়গুলি বিস্তারিত আমরা জানি। একটু খেয়াল করো। HTML ট্যাগ, এটা শুরুতে লিখতে হয়, ওয়েব পেজে শুরুতে লিখতে হয়। তারপর আমার থাকে হেড, তারপর হেডের ভিতর থাকে টাইটেল। একটা ওয়েব পেজ কি সম্পর্কীয় তা টাইটেলে থাকে, কিন্তু টাইটেলটি আমরা ওয়েব ব্রাউজার সফটওয়্যার যেমন মজিলা, ফায়ারফক্স বা গুগল ক্রোম, হ্যাঁ সাফারি, এই যে ব্রাউজার সফটওয়্যারগুলি আছে এই সফটওয়্যারগুলি টাইটেল বারে দেখতে পারি। কিন্তু এই টাইটেল মানেই কিন্তু ওয়েব পেজের কি উপাদান নয়, ওয়েব পেজের তথ্য নয়। ওয়েব পেজের তথ্যগুলো থাকে কোথায়? বডি অংশে। যাও, হেড অংশটা ক্লোজ, তারপর কি বডি অংশ শুরু। এই বডি অংশের ভিতর মেইন কন্টেন্ট থাকে, অর্থাৎ একটি ওয়েব পেজে আমরা যে তথ্যগুলি প্রদর্শন করতে চাই সমস্ত তথ্যকে আমরা বলতে পারি যে মেইন কন্টেন্ট। আর এই মেইন কন্টেন্ট গুলো ধারণ করে বডি ট্যাগ, অর্থাৎ এই বডি ট্যাগ শুরু এবং কি শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ কি শেষ, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ কি শেষ, তারপর যথারীতি কি HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ কি শেষ। আমাদের অনেকেরই ওয়েব পেজের মৌলিক কাঠামোটা আসে, আমরা এইটুকু শুধু দিয়ে আসি। এখন তোমাদেরকে বলতেছি ইম্পর্টেন্ট কথা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এখন সৃজনশীলতার যুগ। আমি ওয়েব পেজের মৌলিক কাঠামো আসলো, আমি এইটুকু লিখে দিয়ে আসলাম, আমার ফুল নাম্বার নাও আসতে পারে। আমাকে অল্প হলেও সৃজনশীল একটু ব্যাখ্যা দিতে হবে। আমি ব্যাখ্যাটা দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ এই ট্যাগগুলোর ব্যাখ্যা। আমি যদি বলি যে এই HTML এর ওপেনিং ট্যাগের মিনিং কি, এটা অর্থ হচ্ছে HTML ডকুমেন্টটি কি শুরু। ঠিক একইভাবে এই ডকুমেন্টটি কি, এই ক্লোজিং ট্যাগ দ্বারা, HTML ক্লোজিং ট্যাগ দ্বারা বোঝাচ্ছে HTML ডকুমেন্ট অংশ কি শেষ। ঠিক একইভাবে আমরা জানি ওয়েব পেজে দুইটা মৌলিক অংশ থাকে, একটা হেড, একটা কি বডি। তাহলে এই হেড অংশ দ্বারা আমরা বুঝতে পারতেছি ওয়েব পেজের কি হেড অংশ শুরু, এবং এই হেড ক্লোজিং দ্বারা আমরা বুঝতে পারতেছি কি ওয়েব পেজের কি হেড অংশ কি শেষ। আর হেডের ভিতর কি থাকতেছে? টাইটেল, কি টাইটেল। তা ওয়েব পেজের টাইটেল শুরু এবং টাইটেল কি শেষ। ঠিক একইভাবে সমস্ত ওয়েব পেজের তথ্যগুলো বডি ট্যাগ ধারণ করে, এই অংশটি দ্বারা বোঝায় যে ওয়েব পেজের বডি অংশ শুরু, এবং এই ক্লোজিং ট্যাগ দ্বারা বোঝায়, বডি ক্লোজিং ট্যাগ দ্বারা বোঝায় কি বডি অংশ কি শেষ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটি হচ্ছে যে ওয়েব পেজের মৌলিক কাঠামো যখন আসবে তোমরা শুধু এই কোড লিখে দিয়ে আসবে না, পাশাপাশি যদি পারো তাহলে এই তীর চিহ্ন দিয়ে এই খাতার ডান দিকে তোমরা এই ব্যাখ্যাগুলো দিতে পারো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট স্লাইডে চলে যাই। আমরা পড়েছি হেড অংশ, বডি অংশ। তাই এই হেড বডি সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। ঠিক আছে, এটা এখানে এই স্লাইডে আবারও এটা দেখাইলাম তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য। আমি তোমাদেরকে যদি এখন একটি প্রশ্ন করি যে আমরা যে ছবি যুক্ত করব, ছবি যুক্তটা কোথায় করব? ছবিটা হচ্ছে একটা তথ্য, তাহলে অবশ্যই এই তথ্যটা কি বডি সেকশনে থাকবে। কোথায় থাকবে? বডি সেকশনে। ওকে, চলো আমরা ওয়েব পেজে ছবি যুক্ত করি। আমি 2-3 স্লাইড আগে দেখিয়েছি প্রতিটি ছবি মানে এক একটি ফাইল, এটাকে আমরা বলতে পারি ইমেজ ফাইল। দেখো, যথারীতি HTML শুরু, HTML শেষ, হেড অংশ শুরু, হেড অংশ কি শেষ, হেডের ভিতর টাইটেল দিয়েছি, তার আর বডির ভিতরে আমি এখানে IMG ট্যাগটা ব্যবহার করেছি। এইটা কিন্তু আমি শুরুতেই দেখিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে কি সিনট্যাক্স, ছবি যুক্ত করার সিনট্যাক্সটা ছিল। আর এই যে SRC, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ইউআরএল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমি বলেছি রিসোর্স মানে উপাদান, তাহলে আমি যে ছবি যুক্ত করব ছবিটা একটা উপাদান। আমি ধরে নেই বাংলাদেশ একটি ছবি, বাংলাদেশ নামে একটি ছবি আছে, এটি কি টাইপ? .jpg। তাহলে বাংলাদেশ .jpg এটি একটি ছবির ফাইল। তাহলে এই ছবির ফাইলটি আমি সংযুক্ত করব। তা আমি যদি এই বাংলাদেশ .jpg ছবিটি
সংযুক্ত করি তাহলে আমরা এরকম হয়তো বা ওয়েব পেজের চিত্র দেখতে পারবো। কি দেখতে পারতেছি? এটা একটা বাংলাদেশের একটি ছবি। তাহলে এই ছবির ফাইলটার নাম কি? বাংলাদেশ.জেপিজি। বাংলাদেশ.জেপিজি। আর এখানে এসআরসি অ্যাট্রিবিউট হলো ছবির ফাইলটির উৎস। ছবির ফাইলটির কি? উৎস, সোর্স। যেহেতু রিসোর্স আমি ব্যবহার করতেছি ইউআরএল, আর এসআরসি হচ্ছে একটি অ্যাট্রিবিউট, আর এর ভ্যালু ব্যবহার করতেছি, বা ভ্যালুটি হচ্ছে একটি ছবির ফাইল। তাহলে ছবির ফাইলটি অবশ্যই ফাইলটি একটি উৎস থাকবে। উৎসটা আমি এখানে কি এই এসআরসি দ্বারা এখানে বোঝাচ্ছি। আর এসআরসি মূলত কি? একটি অ্যাট্রিবিউট। এটি কি? অ্যাট্রিবিউট। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসটি শুধু আমরা যে কন্টেন্ট দেখলাম বা কন্টেন্ট দেখালাম এটার ভিতর সীমাবদ্ধ থাকবে, শুধু তাই নয়, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। চলো আমরা প্র্যাকটিক্যালি এই কোডটা আমি তোমাদেরকে কি ইমপ্লিমেন্টেশন করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমাদের প্র্যাকটিক্যালে। ওকে, ফাইন। একটু খেয়াল করো, এই বাংলাদেশ.জেপিজি এইটি একটি ছবির ফাইল। এটি কি? একটি ছবির ফাইল। এই ফাইলটি আমি সংযুক্ত করব। আমরা সবাই জানি যে এইচটিএমএল কোড সাধারণত কোনো টেক্সট এডিটরে লিখতে হয়। আর আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করি, বিশেষ করে সর্বত্রই আমরা সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি কি বলবো, টেক্সট এডিটর সফটওয়্যার হচ্ছে কি? নোটপ্যাড। কি? নোটপ্যাড। আমরা এটি সহজেই যারা উইন্ডোজ 10 ব্যবহার করি, 10এও আমরা ইজিলি এটা এখানে সার্চ করে বের করতে পারি, বা উইন্ডোজ 7 যারা ব্যবহার করব তারা ওই স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রামে অ্যাক্সেসরিজ এর ভিতর আমরা এই নোটপ্যাডটি পাবো। অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই নিউ ড্রপ ডাউন মেনু থেকে টেক্সট ডকুমেন্ট এটাও যদি আমি সিলেক্ট করি তাহলেও এখানে কি দেখো নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি নামে আসছে। এটাও একটা টেক্সট এডিটরটা এখানেও কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো যাও আমি এই একটি টেক্সট এডিটর, ডিফল্ট টেক্সট এডিটর উইন্ডোজে নোটপ্যাড, এটা আমি ওপেন করলাম। এখানে আমি এইচটিএমএল কোড লিখবো। তা আমরা কোডটা আগে একটু দেখি। কোডটি কি ছিল আমার? কি এইচটিএমএল শুরু, এইচটিএমএল এই জায়গায় শেষ, তারপর হেড অংশ শুরু, হেডের ভিতর টাইটেল, ঠিক আছে, তারপর হেড অংশ ক্লোজ, বডি, বডির ভিতরে আমরা কি এই কোডটা লিখবো, কারণ আমরা জানি বডি ট্যাগটি সমস্ত ওয়েব পেজের কি ধারণ করে? তথ্য ধারণ করে। আসলে এখানে লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু তোমাদেরকে সরি বলে আমি কোডটা কপি করে নিচ্ছি। এখানে হয়তো অনেকে বলবে যে স্যার পরীক্ষার খাতায় কি কপি করা যাবে এরকম? আমি কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। নো, নেভার, এটা চিন্তা করা যাবে না। ঠিক আছে, জাস্ট কিডিং, আমি একটু ফান করলাম। যাই আমি সময়টা বাঁচানোর জন্য জাস্ট কোডটা আমি কি করলাম, একটু কপি করলাম। ঠিক আছে, যদিও এই কপি করে আমি এখন এই জায়গায় কি করব? পেস্ট করব। ওই কি এই নোটপ্যাডে আমি পেস্ট করলাম। যদিও এই ধরনের পেস্ট তোমাদের খাতায় করা সম্ভব নয়। ঠিক আছে, যে বাসায় মাউসের রাইট বাটন ক্লিক করে রাখছি, পরীক্ষার হলে এসে খাতার উপর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, হয়ে গেল না। আমাকে কিন্তু এটা পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে, যাও একটু মজা করলাম তোমাদের সাথে। অনেকক্ষণ যাবত কথা বলতেছি, তোমরা হয়তো বলতেছো যে স্যার অনেক পেঁচাল পারতেছে কথা বলতেছি, বোর ফিল করতেছো, জাস্ট একটু রিল্যাক্স চিল করলাম আর কি। যাও, তো এই আইএমজি ট্যাগ আমি এখানে ব্যবহার করেছি। এটা একটা এমটি ট্যাগ, এসআরসি বাংলাদেশ.জেপিজি। ঠিক আছে, এই ছবিটা আমি এখানে সংযুক্ত করব। এখন এই ফাইলটা আমি সেভ করলাম, সেভ এস। আমি এই জায়গায় নাম দিলাম কি page1.html। একটু খেয়াল করো, page1.html আমি এটা নাম দিলাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই .html দেওয়া মানে কি? এই যে ওয়েব পেজ, এই ওয়েব পেজটাও কি একটা ফাইল। এই পেজটার নাম হচ্ছে কি page1, আর .html দ্বারা বোঝাচ্ছে এটা একটা html ফাইল। ওই যে একটু আগে আমরা কিছুক্ষণ আগে আমরা স্লাইডে দেখেছিলাম যে .jpg, .png এগুলি ফাইলের নেম এক্সটেনশন। তাহলে ওয়েব পেজের
একটি ওয়েব পেজের ফাইলের নেম এক্সটেনশন হচ্ছে কি .html অথবা .htm ও হতে পারে। এই htm হচ্ছে পুরাতন ভার্সন আর html হচ্ছে কি নতুন ভার্সন। আবার এরও নতুন ভার্সন আসছে .php। যাও, php আমাদের সিলেবাস কভার করে না। যাও, তাই এখানে আমি page1.html নামে এটা কি করলাম, আমি সেভ করলাম। অলরেডি আমার সেভ আছে বিধায় আমাকে দেখাচ্ছে আর কি। এখন আমরা এই page1.html টা এটা আমি ওপেন করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে আমি কোডটা লিখেছি, এই কোডটা এই পেজ 1, একটু খেয়াল করো, এই যে পেজ 1, এই পেজ 1 এর এটা হচ্ছে এই ওয়েব পেজটার কোড হচ্ছে HTML কোড হচ্ছে এটা। দেখো আমি টাইটেলে কি লিখেছি, ওয়েব পেজ ইমেজ। দেখো এই টাইটেলে দেখাচ্ছে এটা কিন্তু আমার ওয়েব পেজের কন্টেন্ট বা উপাদান নয়, এটা হচ্ছে আমার এই মজিলা গুগল ক্রোম ব্রাউজার সফটওয়্যারের কি টাইটেল বার। তার মানে এটা আমার ওয়েব পেজের মূল কন্টেন্ট নয়। মূল কন্টেন্ট কোথায় থাকে এই বডির ভিতরে। বডির ভিতরে আমি কি করেছি, img ট্যাগ ব্যবহার করে, ইমেজ ট্যাগ ব্যবহার করে আমি ছবি যুক্ত করেছি। ছবির ফাইলটির নাম কি বাংলাদেশ.jpg। আমি বলেছিলাম যে যদি আমি ফ্রন্ট স্ল্যাশ না দেই তাহলেও চলবে। দেখো আমি ফ্রন্ট স্ল্যাশ দিলাম না, তারপরও কি আমার কাজ করতেছে। তার মানে আমি বলতে পারি যে ফ্রন্ট স্ল্যাশ দিলেও চলে, না দিলেও চলে। তবে যদি তুমি ফ্রন্ট স্ল্যাশ দাও, যে টিচার খাতা দেখবেন, তোমার বোর্ড পরীক্ষার ফাইনালের খাতা দিয়ে মূল্যায়ন করবেন, উনি এই ফ্রন্ট স্ল্যাশ দেখে একটু ধারণা নেবেন যে তুমি HTML এর আপডেটের ভার্সন সম্পর্কে জানো। ওকে, তার মানে পরীক্ষার খাতায় এটা আমাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। আদার তুমি দিতেও পারো, নাও দিতে পারো। যাও, যেটা আমি একটু ক্লাসে মজা করে বলি, অ্যাজ ইউর ইচ্ছা। যাও, এখন একটু মজা করে বললাম। আচ্ছা, যাও, তো এইভাবে আমরা ওয়েব পেজে কি একটি ছবি যুক্ত করতে পারি। আমাদের আজকের পড়ার টপিক ছিল কি, ওয়েব পেজে ছবি যুক্ত করা নানাবিধ ব্যবহার ছবির। তোমরা উপরে একটু খেয়াল করো বা নিচে স্ক্রল যাচ্ছে, এটাও দেখতে পারো। ঠিক আছে, তো যা হোক, আমরা শুধু এই ছবি যুক্ত করলাম, আমাদের কাজ শেষ নয়। আমরা এখন এই ছবি যুক্ত করার পাশাপাশি এই ছবির বিভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখব। চলো আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। নেক্সট কন্টেন্টে আমরা চলে যাচ্ছি। দেখো, এই কন্টেন্টে এসআরসি, আগের কন্টেন্টটা ছিল শুধু এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি ছবি ফাইলটা সংযুক্ত করেছিলাম। আর এটা ডাবল ইনভার্টেড কমার ভিতর, অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু ডাবল ইনভার্টেড কমার ভিতর লিখতে হয়। এটা ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ ভাষার ক্ষেত্রে। একটু খেয়াল করো, এখানে আমি ব্যবহার করেছি উইথ এবং হাইট। উইথ মানে কি, হাইট মানে কি? উইথ মানে প্রস্থ, হাইট মানে হচ্ছে উচ্চতা। এটা বোঝার জন্য আমি তোমাকে একটু বলি ডাইমেনশনটা আমি তোমাদেরকে আমার একটু স্মার্টফোন ব্যবহার করে আমি দেখাচ্ছি যে এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটা যদি আমি এইভাবে রাখি তাহলে এটা একটা ডাইমেনশন আছে। এটা হচ্ছে তার উইথ আর এটা হচ্ছে কি তার হাইট। তুমি একটু কল্পনা করো, এটা একটা ছবি। এটা কি একটা ছবি? এই ফোনটাকে, এই অবজেক্টটাকে একটা ছবি হিসাবে চিন্তা করো। ঠিক আছে, যদি ছবি বলি তাহলে এই অবজেক্টটা ছবি হলেও তারও একটা কি থাকবে, ডাইমেনশন থাকবে। এটা হচ্ছে উইথ আর এটা কি হাইট। ঠিক একইভাবে একটা ছবির কি ডাইমেনশন থাকতে পারে, এই ডাইমেনশনটা কি উইথ এবং কি হাইট। এখানে দেখো আমি দিয়েছি উইথ 300 px এবং হাইট 180 px। px কি? px মানে হচ্ছে পিক্সেল মানে হচ্ছে কি, এই যে ছবি যে আমি পরিমাপ দিচ্ছি, ডাইমেনশন দিচ্ছি, উইথ এবং হাইট, দৈর্ঘ্য এবং প্রস্থ, এই পরিমাপের একক। একটু জাস্ট উদাহরণ দিই, আমি একটু ফান করে বলি তোমাদের সাথে। খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রী, আমি বাজারে গেলাম, যা বললাম ভাই আমাকে 1 লিটার কি দেন, চাল দেন, বা 1 লিটার ডিম দেন। কথাটি হলো, ডিম কি কখনো লিটারে পাওয়া যায় না। আমাকে বলতে হবে ভাই আমাকে 1 ডজন ডিম দেন, অথবা আমাকে 1 হালি ডিম দেন বা 2 হালি ডিম দেন। আমি চাল কিনতে গেলে আমি বলতে পারবো না ভাই আমাকে 1 ডজন চাল দেন, আমাকে বলতে হবে 1 কেজি বা 1 মণ চাল দেন। ঠিক একইভাবে এক একটা অবজেক্টের ক্ষেত্রে এক একটা একক ব্যবহার হয়। ঠিক একইভাবে ছবির পরিমাপের একক হচ্ছে পিক্সেল। আর এখানে আমরা পিক্সেল শব্দটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব পিএক্স।
তোমাদেরকে আরেকটু বলে দিই, একটা ইনফরমেশন দিয়ে দিই, এটা হচ্ছে পিএক্স ব্যবহার না করলেও হয়। আমাদের বইগুলো যেগুলি আছে এই বইগুলোতে পিএক্স ব্যবহার করেনি, এই বইগুলো একটু পুরাতন এডিশনের, আর নতুন এডিশনের অর্থাৎ এইচটিএমএল এর নতুন ভার্সনে পিএক্স ব্যবহার করা হয়েছে। আর পিএক্সটা অবশ্যই তোমরা ব্যবহার করবে, না ব্যবহার করলে ক্ষতি নেই, কিন্তু পিএক্স এই দুটো শব্দ তোমার সৃজনশীলতাটাকে প্রকাশ করবে। অর্থাৎ তোমার এক্সামিনার যখন খাতাটা মূল্যায়ন করবে এই পিএক্স শব্দটা দেখার মাধ্যমে সে বুঝবে যে না, এই ছাত্রটা পড়াশোনা করে পরীক্ষার হলে এসেছে। কি আমরা পরীক্ষার খাতায় কি খুশি করতে চাই টিচারকে? ঝকঝকে খাতা, কোনো কিছু লেখি নাই, পরিষ্কার খাতা, এটা রেখে আসলাম, টিচার খুশি হবে না। আমার খাতা খালি রাখলে বা পরিষ্কার রাখলে টিচার খুশি হবে না। ওখানে সৃজনশীল পদ্ধতিতে সঠিক তথ্যটা আমাকে উপস্থাপন করতে হবে। আমি কি বলেছি? সৃজনশীল পদ্ধতিতে সঠিক তথ্য। আমি সঠিক তথ্যটি দিলাম, আর এই সঠিক তথ্যের পাশাপাশি আমি একটু সৃজনশীলতার দিকে গেলাম, অর্থাৎ পিএক্স, পিক্সেল। আমি আবারও তোমাদের কাছে একটু আন্তরিকভাবে একটু দুঃখ প্রকাশ করতেছি, আমি ক্লাসটা একটু লম্বা করতেছি এই কারণে যে আমি বলতেছি যে এই আমাদের এখন যেহেতু ক্লাস করার সুযোগ নেই, আমি চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে তোমাদের এমসিকিউটাও যাতে একটু সলিউশন হয়ে যায়। সম্পূর্ণ সলিউশন করা আমার পক্ষে সম্ভব নয়, তোমাদের তো বই পড়তে হবে, কিন্তু তবুও খুঁটিনাটি বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। এই জন্য আশা রাখি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এবং এটা ফলো করবে। ওকে, তাহলে পিএক্সটা কি? একক। তাহলে উইডথ হচ্ছে ছবিটার প্রস্থ, আর হাইট হচ্ছে কি? উচ্চতা। ঠিক আছে, এখানে এসআরসি অ্যাট্রিবিউট হলো ছবির ফাইলটির উৎস, উইডথ অ্যাট্রিবিউট হলো ছবিটির প্রস্থ, আর উচ্চতা কি? হাইট। আর ভ্যালু যথাক্রমে 300 px এবং 180 px। এখানে px হলো পিক্সেল, যা ছবির পরিমাপের একক। ওই যে বললাম ভাই, 1 ডজন ডিম দেন, তাহলে ডজনটা ডিমের ক্ষেত্রে কি একক। 1 কেজি চাল দেন, কেজিটা হচ্ছে চালের ক্ষেত্রে কি ভাই? চালের ক্ষেত্রে কি? একক। ঠিক আছে, আসো এই কোডটা আমরা একটু ইমপ্লিমেন্টেশন করব। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন বলতে এই কোডটা আমি এখন একটু প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো। আমি ওই নোটপ্যাডে আবার চলে গেলাম, আমি এখানে কোডটা কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। দেখা যাচ্ছে না সম্পূর্ণটা? এই হচ্ছে আমার ছবির ফাইলের কোড। তোমাদের পরীক্ষার খাতায় যদি এক লাইনে না আটে, ওরিড হওয়ার কিছু নাই, 2 লাইনেও লিখতে পারো, কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে যদি ওয়ার্ড ওয়াপ দিই এবং এটা যদি কিছু ছোট করি, দেখো আমার এটা কিন্তু অটোমেটিকলি ওয়াপ হয়ে যাবে। ঠিক আছে, এটা নোটপ্যাডটা বড় আছে, দেখো ওয়াপ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি 2 লাইনে লিখলেও আমার কোনো প্রবলেম হবে না। 1 লাইনেও লিখতে পারি, যদি 1 লাইনে হয় বেটার, না হলে 2 লাইনে লেখো, ইটস নট ফ্যাক্ট, এটা কোনো প্রবলেম না। যাও একটু খেয়াল করো, আমি এই আকারে সেভ করলাম, সেভ করে একটু রিলোড দিই, দেখো ছবিটা আকৃতিটা ছোট হয়ে গেছে। তার মানে আমার প্রকৃত ছবিটার উচ্চতা ছিল বেশি, আর ছবিটাকে আমি এখন উইডথ হাইট দিয়ে কমিয়ে ফেলেছি। আবার একটু খেয়াল করো, আমি যদি এখানে 300 জায়গায় আমি এখানে যদি 600 দেই, আর 180 জায়গায় যদি 360 অর্থাৎ ডাবল করে দিই, তাহলে ছবিটাও দেখো ডাবল হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে উইডথ হাইট এই অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি ছবির ফাইলের সাইজ নির্ধারণ করতে পারি। ছবির ফাইলের সাইজ আমি কি নির্ধারণ করতে পারি। প্রিয় স্টুডেন্টরা, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ওকে, পরবর্তী স্লাইড দেখো, এখানে একটু ভিন্নতা রয়েছে। আমি শুরুর দিকের স্লাইডে তোমাদেরকে ফোল্ডার একটা শব্দ বলেছিলাম বা দেখিয়েছিলাম, যে আমরা ফাইল সমূহ, যেমন আমার ব্যাগে যদি আমার বই খাতা থাকে, ব্যাগটা হচ্ছে আমার ফোল্ডার, আর বই খাতাটা হচ্ছে কি আমার ফাইল বা তথ্য। তো ফাইল সমূহ কি ফোল্ডারে থাকে। তা আমার এই একটি ছবি, ধরে নেই ছবির ফাইলটি হচ্ছে village.jpg, এটি আমার মাই পিকচার নামক একটি ফোল্ডারের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমাকে ওই ফোল্ডার বা ডিরেক্টরির নামটা কি লিখতে হবে। প্রিয় স্টুডেন্টরা, একটু মনোযোগ দিয়ে শোনো, আমি এখন 3টা শব্দ বলবো তোমাদেরকে। এই 3টা শব্দ তোমার
পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। নাম্বার 1 ফোল্ডার, নাম্বার 2 ডিরেক্টরি, নাম্বার 3 পাথ। আমি আবারও বলতেছি, ফোল্ডার, ডিরেক্টরি, পাথ, এই তিনটা একই জিনিস। অর্থাৎ একটি ফোল্ডারকে আমি ডিরেক্টরিও বলতে পারি, একটি ফোল্ডারকে আমি পথ হিসাবে বলতে পারি। ওকে, বেসিক্যালি পথ বলতে কোনো ফাইলের মানে লোকেশনকে বোঝায়, কিন্তু পথ বলতে আবার ফোল্ডারকেও বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে village.jpg এই ছবিটি আমার মাই পিকচার নামক একটি ফোল্ডারের ভিতর রয়েছে। আমি তাহলে এই কোডটা ইমপ্লিমেন্টেশন করলে কি এই ধরনের দেখবো। নিচে দেখো লেখা আছে village.jpg হলো ফাইলের নাম বা ছবি, ছবি বা চিত্রের ফাইলটি, মাই পিকচার হলো ফোল্ডার বা ডিরেক্টরি, একে আবার ফাইল বা ফাইল পথ বলে, একে সরি ফাইল পথ বলে। ঠিক আছে, তো এখানে ফাইল, পথ, ডিরেক্টরি বা ফোল্ডার এই তিনটি শব্দই থাকতে পারে। চলো আমরা এটা প্র্যাকটিক্যালি এখন একটু দেখব। আমি এটা কপি করলাম। হ্যাঁ, কপি করার আগে আমি দেখো, এই যে দেখো প্রিয় স্টুডেন্ট, খেয়াল করো, মাই পিকচার নামক একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতর এই যে village.jpg নামক একটি কি আছে, ছবি আছে। ক্লিয়ার? তার মানে মাই পিকচার ফোল্ডারের ভিতর এই village.jpg একটি ছবি রয়েছে। একটু খেয়াল করো, আমি কোডটা এখানে কপি করা আছে, পেস্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার সেই কোডটি, যে img_src মাই পিকচার ফোল্ডার বা ডিরেক্টরি। যখন কোনো ফোল্ডার বা ডিরেক্টরি বা ফাইল পথের নাম লিখবে, তখন অবশ্যই নামের পর একটা ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে। এই ফ্রন্ট স্ল্যাশ দেওয়ার অর্থ কি? ফ্রন্ট স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে সে বোঝাচ্ছে যে এই মাই পিকচার ডিরেক্টরি বা ফোল্ডার বা ফাইল পথের ভিতরে যাওয়া এবং এর ভিতরে কি village.jpg এই ছবিটি কি রয়েছে। ওকে, থ্যাংক ইউ। তা এখন আমরা এই কোডটা সেভ করলাম। আমি ওয়েব ব্রাউজারটা একটু রিলোড দিয়ে দেখি। ফাইন, চলে আসছে, ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে মাই পিকচার ফোল্ডারের ভিতর village.jpg কি একটি কি ছবি রয়েছে, যে ছবিটি প্রদর্শন করছে, যার হাইট হচ্ছে 300 পিক্সেল এবং সরি উইডথ হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে কি 180 পিক্সেল। একটু খেয়াল করো স্টুডেন্টরা, এই img হচ্ছে ট্যাগ, এর পরে আমি যা লিখেছি সবই হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সবসময় কি ডাবল ইনভার্টেড কমার ভিতর হয়। ওকে, আমি এখন একটি ভুল করব, যে ভুলটি তোমরা সচরাচর পরীক্ষার হলে করো এবং পরীক্ষা খুব ভালো দিয়ে আসো, ছবি যুক্ত করা আসছে, আমি দিয়ে আসছি ভালো, ফুল নাম্বার পাবো, কিন্তু দেখা গেল যে না, তোমার নাম্বার আসলো না, ওইটা কাটা গেল উত্তরটা। কেন, কি ভুল হয়? এই কমন ভুলটা এখন তোমাদেরকে আমি দেখাবো। আমি শুরুতেই বলেছিলাম আজকের ক্লাসটা আমি প্র্যাকটিক্যালি সহ নিব, যাতে তোমাদের এই পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো এটাও মনে রাখবে। প্র্যাকটিক্যাল তোমাদের এই আইসিটি যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা যে প্র্যাকটিক্যাল রয়েছে, HTML এর প্র্যাকটিক্যাল, সি প্রোগ্রামের প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল গুলোর যে কোড অংশ, এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অনেকেই মনে করো যে আমি বাসার কম্পিউটারে এগুলি প্র্যাকটিস করলাম, আমার মোবাইল ফোনে আমি অ্যাপস নামিয়ে নিয়ে এখানে HTML বা সি প্রোগ্রাম আমি প্র্যাকটিস করলাম, তাতে আমার হয়ে গেল, আমি পরীক্ষার খাতায় লিখতে পারবো। এটা কমপ্লিটলি একটি ভুল ধারণা। আমি তোমাকে আমাদের দৈনন্দিন জীবনে একটি ব্যবহারের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা সবাই মোবাইলে কি SMS করতে পারি। আমি যতটুকু না স্পিডে লিখতে পারি, এমনও অনেক স্টুডেন্ট রয়েছে, আমার প্রিয় স্টুডেন্ট রয়েছে, যারা দেখি 2 হাতে বা 2 আঙ্গুলে এরকম ভাবে কি করতেছে, মেসেজ টাইপ করতেছে। ফাইন, খুব দ্রুত মেসেঞ্জার বা মেসেজে রিপ্লাই দিচ্ছে, খুব দ্রুত। হাউ ক্যান ইট পসিবল? তুমি চোখ দিয়ে দেখতেছো তোমার কি লেটার গুলো কোন জায়গায় রয়েছে, এটা তোমার জন্য ইজি। কিন্তু আমি যদি তোমাকে বলি এই মেসেজটা তুমি খাতায় লেখো, আজকে বাসায় ট্রাই করে দেখো, একটা মেসেজ তোমার স্মার্টফোনে লিখতে বা কম্পিউটারে টাইপ করতে যতটুকু তোমার সময় লাগে, ওইটা খাতায় লিখতে এর
3 গুণ সময় লাগবে এবং ভুলও হবে, সর্বোপরি কি হবে, ভুল হবে। এই কারণে HTML এর কোড এবং সি প্রোগ্রামের কোড, আমি আবারও বলতেছি আমার প্রিয় স্টুডেন্টরা, HTML এর কোড এবং সি প্রোগ্রামের কোড তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে। কোথায়? খাতায় প্র্যাকটিস করবে। যাও, আমি ভুলটিতে আসি। সাধারণত এই পর্যন্ত রেখে দিই আমরা। একটু খেয়াল করো, আমি .jpg দিলাম না, ফাইলের নেম এক্সটেনশনটা আমি দিলাম না, ফাইলটি কিন্তু আমার প্রদর্শিত হবে না ছবি। তার মানে কি আমার ছবি প্রদর্শিত হলো? আমার কোডটি কি ঠিক না? তার মানে অবশ্যই আমার .jpg বা .jpg বা .jpg বা .gif যেটাই থাক ওটা আমার দিতে হবে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের হাইপারলিংকও পড়ার কথা ছিল, সম্ভবত সময়টা কোলাবে না, আর হাইপারলিংকও আমি যাব না। হাইপারলিংকটা আমি আরেকদিন ক্লাস নেব। আজকে ছবি নিয়ে আরো একটু বিস্তারিত আমরা কথা বলবো। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। তার মানে হাইপারলিংকটা যদিও আমাদের ছিল, কিন্তু তথাপি হাইপারলিংকটা হয়তো বা আমরা সময় সংকলনের জন্য পড়তে পারবো না। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হাইপারলিংকটাও দেখব। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। একটু খেয়াল করো, এখানে এই ছবির আরেকটু আমি কোডটাকে বাড়িয়েছি, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, ALT। একটা মিনিং আছে, প্রতিটা অ্যাট্রিবিউটের একটা মিনিং আছে। SRC এর মিনিং হচ্ছে সোর্স, ঠিক একইভাবে ALT এটার মিনিং হচ্ছে অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প। এখানে একটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা শব্দ লিখেছি বাংলা। কি? বাংলা। কেন ALT-টা ব্যবহার করা হয় একটু খেয়াল করো। আমরা একটা ওয়েব পেজ ওপেন করেছি, একটা ওয়েবসাইটে ঢুকেছি, ওয়েবসাইটে ঢোকার পর আমরা একটা ওয়েব পেজে ঢুকলাম, ঢোকার পর দেখলাম ওই ওয়েব পেজের ছবি লোড হচ্ছে না। নানান কারণে হতে পারে, তোমার কি বলে ইন্টারনেটের লাইন স্লো থাকতে পারে, তোমার ডেটা শেষ হয়ে থাকতে পারে, বা তোমার ওই ফাইলটি ওই ওয়েব পেজে যুক্ত করা হয়েছে কিন্তু ফাইলটি আসলে নেই, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তাহলে কোন একটি ছবির যদি কোনো কারণে ওয়েব পেজে প্রদর্শিত না হয়, এই প্রদর্শিত না হলে অল্টারনেটিভ হিসাবে আমরা কি করতে পারি? অল্টারনেটিভ হিসাবে আমরা কি এই কোন একটি টেক্সটকে প্রদর্শন করতে পারি। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দেই। অনেকে ফ্রি ফেসবুক ব্যবহার করো, একটু খেয়াল করো, ফ্রি ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু ছবি প্রদর্শিত হয় না, ছবি প্রদর্শিত হয় না, কিন্তু ছবিটার পরিবর্তে দেখবা একটা লেখা প্রদর্শিত হয়। ওই লেখাটা এই ALT অর্থাৎ অল্টার অ্যাট্রিবিউটের ভিতর, অল্টার অ্যাট্রিবিউটের ভ্যালুটা ওই ছবিটার পরিবর্তে যে লেখাটা প্রদর্শিত ওইটা হিসাবে থাকে। একটু খেয়াল করো, ধরে নিলাম কোন একটা ছবি কোনো কারণে প্রদর্শিত হলো না আমার, তাহলে কি ছবিটার পরিবর্তে কি দেখাবে? বাংলা লেখাটা দেখাবে। কি লেখাটা দেখাবে? বাংলা। তোমার উচ্চতর দক্ষতার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে এরকম, যে কোনো কারণে ছবিটি প্রদর্শিত না হলে বাংলা লেখা বা যে কোনো একটা টেক্সট দিয়ে বলো এই লেখাটা প্রদর্শিত হবে, তো সেক্ষেত্রে এটা প্রয়োজনীয় HTML কোড লিখতে বলতে পারে। তাহলে এই কোডটাই তোমাকে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা সমস্ত কোড লেখার পর আমরা লিখবো ALT মানে অল্টার অ্যাট্রিবিউট বাংলা, ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে টেক্সটটা থাকবে, এখানে আমি টেক্সট হিসেবে বাংলাটা ব্যবহার করেছি। অর্থাৎ ALT অ্যাট্রিবিউট হলো অল্টারনেটিভ, কোন কারণে ছবিটি প্রদর্শিত না হলে বিকল্প হিসেবে অর্থাৎ অল্টারনেটিভ হিসেবে বাংলা লেখাটি কি প্রদর্শিত হবে। ঠিক আছে, আসো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। আমি আবার পেস্ট করলাম এখানে, আমি ধরে নিলাম আমি ছবিটি কোনো কারণে নেই, .jpg আমি দেইনি, বা যে কোনো কারণে ছবিটি প্রদর্শিত হচ্ছে না, ফাইলের নাম ঠিক নেই বা ফাইলটি নেই ওই জায়গায় বা ইন্টারনেট স্লো ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, ছবিটি প্রদর্শিত না হলে যে বাংলা লেখাটা প্রদর্শিত হচ্ছে। এখানে বাংলার পরিবর্তে তুমি যদি লেখো যে আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ, দেখো আওয়ার ভিলেজ লেখাটি প্রদর্শিত হচ্ছে, আওয়ার ভিলেজ লেখাটি কি হচ্ছে? প্রদর্শিত হচ্ছে। তাহলে কোনো একটি ছবি
কি কোনো কারণে প্রদর্শিত না হলে অল্টারনেটিভ হিসাবে একটি লেখাকে আমি কি করতে পারি, প্রদর্শন করতে পারি। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। একটি ওয়েব পেজে ছবি যুক্ত করার ক্ষেত্রে একটি ছবিকে ওয়েব পেজের অ্যালাইনমেন্ট করা লাগতে পারে। একটি শব্দ বললাম, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? প্রিয় স্টুডেন্টরা একটু খেয়াল করো, আমার এই প্রেজেন্টেশনে একটি মাউস পয়েন্টার এসেছে, দেখতেছো মাউস পয়েন্টারটি আমি নাড়াচ্ছি, অর্থাৎ এই মাউস পয়েন্টারটিকে আমি লেজার লাইট হিসাবে এখন প্রদর্শন করতেছি। একটু খেয়াল করো, এই লেজার লাইটটা এই যে আমার এই প্রেজেন্টেশনের লেজার লাইটটা ঠিক মাঝখানে রয়েছে, রাইট? তার মানে তার অ্যালাইনমেন্ট মাঝখানে। এখন রয়েছে কোন দিকে? ডান দিকে। এখন রয়েছে কোন দিকে? এখন রয়েছে কোন দিকে? বাম দিকে। এখন রয়েছে কোন দিকে? ডান দিকে। এখন রয়েছে কি? ডান দিকে। আর এদিকে কি? বামে। আর এটা কি? সেন্টারে। তার মানে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ওয়েব পেজে যে তথ্য, এই তথ্যের অবস্থান, এই অবস্থানগুলো 4 ধরনের হতে পারে। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে কি লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা সাধারণত টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন কোনো টেক্সট থাকে তথ্য, ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্টিফাইটা আমরা আজকে দেখব না। আমরা জাস্টিফাই ছাড়া লেফট, সেন্টার, রাইট এই 3টা দেখব। একটু খেয়াল করো, একটা ছবিকে চাইলেই তুমি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কি চাইলেই ছবিটাকে মাঝখানে নিতে পারবো না। দেখো নিচে একটি লেখা দিয়েছি আমি, কি যে কোনো একটি ছবি বা ছবিকে ওয়েব পেজের মাঝখানে নেওয়ার জন্য পি অ্যালাইন সেন্টার, পি ট্যাগ ক্লোজ ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে যে যাও, এখানে একটু ফ্রন্টের সমস্যা আছে, আমি একটু এটা ঠিক করে নিলাম। সরি ফর ইন্টারাপ্ট। ওকে, থ্যাঙ্কস। মনে রাখতে হবে যে আইএমজি ট্যাগের অভ্যন্তরে, অর্থাৎ এই ইমেজ ট্যাগটার অভ্যন্তরে অ্যালাইন সেন্টার বা অ্যালাইন রাইট ব্যবহৃত হবে না। অ্যালাইন সেন্টার বা অ্যালাইন রাইট ব্যবহৃত হবে না। আসো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি স্বাভাবিকভাবেই একটি ছবি যুক্ত করার, এটা একটা কোড, ছবি যুক্ত করার কি একটা কোড। আমি ধরো উইথ হাইট নাই আমার, শুধু বাংলাদেশ.jpg আমি ছবিটা আমি কি প্রদর্শন করতে চাচ্ছি, বাংলাদেশ.jpg। ফাইন, চলো আমরা ছবিটিকে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করি। আমি যদি এখানে লিখি অ্যালাইন ইকুয়াল টু অ্যালাইন অ্যাট্রিবিউট ডাবল ইনভার্টেড কমার ভিতরে, আমি বলেছি অ্যালাইনটা 4 ধরনের হয়। জাস্টিফাইটা আমাদের আজকে পড়ার বিষয় না, কারণ জাস্টিফাইটা আমি আরেকদিন দেখাবো। এটা টেক্সট লাগবে, অর্থাৎ লেখা টেক্সট। আমি অ্যালাইন লিখলাম সেন্টার, CENTER, সেন্টার, অর্থাৎ ছবিটা মাঝখানে যাবে। একটু খেয়াল করো, ছবি কিন্তু ওয়েব পেজের মাঝখানে যায়নি। ছবিটা কি ওয়েব পেজের মাঝখানে আছে? না, বাম দিকে আছে। আবার যদি আমি কোনো কিছু না দেই, তাহলে ছবিটা কোথায় থাকবে? ছবিটা বাম দিকে থাকবে। তার মানে অ্যালাইন না দিলে বাই ডিফল্ট শব্দটার সাথে তোমরা পরিচিত, তবু আমি বলতেছি বাই ডিফল্ট মানে কি? বাই ডিফল্ট মানে হচ্ছে, ধরো তুমি একই মডেলের 3টা সেট কিনেছো, তোমরা 3 বন্ধু মোবাইল ফোন। যখন কিনে ফোনটা ওপেন করবা, দেখবা সবার মোবাইলে একই ধরনের ছবি আছে।
ওয়ালপেপার আছে, তার মানে বাই ডিফল্ট ওইটা সেট করা আছে। ঠিক একইভাবে আমরা যখন কোনো ছবি যুক্ত করব তখন বাই ডিফল্ট এটা কি বাম দিকে থাকবে, অর্থাৎ লেফট অ্যালাইন, কি লেফট অ্যালাইন থাকবে বাম দিকে। কোন দিকে? বাম দিকে। আর এটাকে যদি মাঝখানে নিতে চাই, সরি, তাহলে অ্যালাইন সেন্টার তুমি যতই লিখো ছবিটা মাঝখানে যাবে না। আবার যদি তুমি লেখো অ্যালাইন রাইট, তবুও সে ডান দিকে সরি, ওটা ক্যাচ ফাইলটা ধরছে। আচ্ছা যাও, আমি সেন্টার লিখেছি, সে কিন্তু মাঝখানে যাচ্ছে না, মাঝখানে যাচ্ছে না। তাহলে একটা ছবিকে মাঝখানে নেওয়ার জন্য আমার কি করতে হবে? একটা ছবিকে মাঝখানে নেওয়ার জন্য আমাকে অবশ্যই এই ছবিটাকে টেকনিক্যালি আমি একটি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর নিব। কি প্যারাগ্রাফ ট্যাগ? ওই প্যারাগ্রাফের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যালাইন সেন্টার। কি অ্যালাইন সেন্টার। তারপর আমি কি এই পি ট্যাগটা কি করে দিব? ক্লোজ করে দিব। পি ট্যাগটা কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। আর সমস্ত কন্টেন্ট কে ধারণ করে? বডি ট্যাগ। এখানে কিন্তু নিচে আরো অনেক লেখা আছে, ঠিক আছে, যে HTML শুরু, হেড শুরু। তোমরা শুধু এই যে বডির ভিতরের অংশ লিখে দিয়ে আসবা পরীক্ষার হলে, এই কাজটা কেউ করবে না। তোমরা সবাই অবশ্যই HTML এর মৌলিক কাঠামোটা লিখে নিবে, লিখে তারপর বডি ট্যাগের ভিতরে এই মূল কোডটা তোমরা লিখবে। যাও, এই পি একটা ট্যাগ, এই ট্যাগটা আমি নিয়েছি। এই ট্যাগের ভিতর এই পি ট্যাগটার এটা হচ্ছে ওপেনিং অংশ, আর এটা কি ক্লোজিং অংশ। এই প্যারাগ্রাফের ভিতর আমি একটা ছবিকে প্রদর্শন করলাম, ঠিক আছে। দেখো এখন ছবিটা মাঝখানে গিয়েছে। এখন যদি আমি ছবিটাকে এখানে পি অ্যালাইন যদি আমি রাইট, তাহলে কোথায় যাবে? ডান দিকে যাবে। আর বাই ডিফল্টলি অনেক সময় ব্রাউজারের ক্ষেত্রে তোমার এখানে যদি তুমি প্যারাগ্রাফের ভিতর অ্যালাইন রাইট না লিখে শুধু অ্যালাইন রাইট লিখো, তাও কাজ করবে, ঠিক আছে। কিন্তু তোমরা এই কাজটা করবে না। দেখো আমি ডানে নেওয়ার জন্য কিন্তু অ্যালাইন রাইট যদি আমি এখানে সরাসরি, ধরো আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম না, আমি না নিয়ে আমি জাস্ট অ্যালাইন রাইট নিলাম, দেখো ছবি কিন্তু আমার ডান দিকেই থাকবে, রাইট। কিন্তু আমি যখনই আমি সেন্টারে নিতে চাবো, সে কিন্তু যাবে না। সেন্টারে নিতে চাইলাম, সে কিন্তু যাবে না, সে বাই ডিফল্ট সে কি বামে চলে আসবে। তার মানে আমি অ্যালাইন রাইটটা আমার কাজ করতে পারে, এটা ভ্যারি করে বা এটা নির্ভর করে ব্রাউজারের উপর। আমার ব্রাউজারটা আপডেট বিদায় দেখাচ্ছে, এই কারণে তোমরা কেউ এটা রাইট থাকলে রাইটটাও তোমরা কার মধ্যে লিখবে? প্যারাগ্রাফ ট্যাগের ভিতর মধ্যে লিখবে। কার ভিতর? প্যারাগ্রাফ ট্যাগের ভিতর মধ্যে লিখবে। সাধারণত তোমাদের একটি ছবিকে সাধারণত তোমাদেরকে বলা হয় যে মাঝখানে নেওয়ার জন্য, এই জন্য ছবিকে মাঝখানে নেওয়ার জন্য তোমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবে। আর ওই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর তোমরা কি ছবিটা কি করবে? যুক্ত করবে, ঠিক আছে। ওকে ফাইন। তো এই আমার আজকে এই ছবির ব্যবহার গেল, ঠিক আছে। চলো আমরা অনেক লম্বা সময় হয়ে গেছে। যাও, প্রিয় শিক্ষার্থীরা, অনেকটু লম্বা ক্লাস হয়ে গেল আজকে। এটা আমি একটু বিস্তারিত তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যদিও আজকে হাইপারলিংকটা পড়ানোর কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আজকে হাইপারলিংকটা আমি দিচ্ছি না, তোমাদেরকে পড়াচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হাইপারলিংকটা আমি দেখব। এখানে হাইপারলিংকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু অনলাইন ক্লাস, আমার চেষ্টাটা হবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো প্লাস তোমাদেরকে একটু ব্রিফলি বলা, যার ফলশ্রুতিতে তোমরা খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারো। যেমন আমরা নেক্সট ক্লাসটা হাইপারলিংক নিয়ে করবো ইনশাআল্লাহ। ইন্টারনাল এক্সটার্নাল হাইপারলিংকগুলি থাকবে। তো এখানে হাইপারলিংকের সাথে ছবিও থাকবে, আমরা ভিডিও সংযুক্ত করা শিখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। যা হোক, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বলতেছি সবাই এই করোনা ভাইরাস সংক্রমণের সময় সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এবং
বাড়িতে থাকবে, অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না, যদি প্রয়োজনে বের হও তবুও মাস্ক ব্যবহার করবে। অর্থাৎ তোমার স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে সর্বাধিক কি মানে বিষয়, প্রয়োগের বিষয় তোমার ক্ষেত্রে প্রযোজ্য। বাইরে আমার যে কোনো জরুরি কাজ থাকুক, প্রিয় ছাত্রছাত্রীরা, আমার স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে হাইপারলিংক সহ আরো আলোচনা করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।